গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের হিমুর রূপালী রাত্রি পর্ব 10। জোবেদ সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন, দোকানদার মানুষ, হিসাব করা হচ্ছে আমার অভ্যাস। তাছাড়া ব্যবসাপাতি নেই, কাজকর্ম নাই। ব্যবসা নিয়ে ব্যস্ত থাকলে ফালতু চায়ের হিসাব করতাম না। 918 নম্বর চায়ের কাপে চুমুক দিতে দিতে আমি টেলিফোনে কথা বলছি। ব্যাঙাচিরকে পাওয়া যায়নি। কথা বলছেন মহিলা ব্যাঙাচি। ভাবি, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি, হ্যাঁ, চিনতে পারছি। আপনি গত রাতে এসেছিলেন। আপনি চলে যাবার 3-4 মিনিটের মাথায় ও এসেছে। এসে যেই শুনেছে আপনি ওর খোঁজ করতে বের হয়েছেন, অমনি সে আবার বের হয়েছে। ফিরেছে রাত 1টায়। বলেন কি? ভালো মানুষের মতো ফিরেনি, মারধর খেয়ে ফিরেছে। সে কি, মারধর কে করেছিল? হাইজাকাররা ধরেছিল। টাকা পয়সা না পেয়ে চড়-থাপ্পড় মেরেছে। চর্বিওয়ালা মানুষ, মারলে আরাম লাগে। ওরা মনের সুখে মেরেছে। তাও ভালো, চড়-থাপ্পড়ের বুদ্ধে গিয়েছে, পেছে কুর বসিয়ে দিতে পারত। পারত না? অবশ্যই পারত। ভাবি, ও কি আশেপাশে আছে? হ্যাঁ, আছে। ঘুমোচ্ছে। খুব ভয় পেয়ে গিয়েছিলাম, রাতে ঘুম হয়নি। সূর্য ওঠার পর ঘুমোতে গেছে। ওকে কি ডাকবো? না, ডাকার দরকার নেই। ওকে শুধু বলবেন রাত 8টার আগে খালি পেটে আমার মেসে চলে আসে। ওর চিকিৎসা শুরু করেছি। প্রথম ডোজটা আজ পড়বে। কি ধরনের চিকিৎসা? জ্বর খিচুড়িটাই। টোটকা তন্ত্রমন্ত্র মিলিয়ে একটা চিকিৎসা। আপনার কি ধারণা কাজ হবে? অবশ্যই কাজ হবে। আমি তাকে অবশ্যই 8টার আগে পাঠিয়ে দিব। বিকেলে যেন নাস্তা টাস্তা কিছু না খায়। দুপুরে খেতে পারে, কিন্তু সহ্য হওয়ার পর মুখে কিছু দেওয়া যাবে না। আমি বলে দেখব। তাতে লাভ হবে কিনা জানি না। আমি চোখের আড়াল হলেই কিছু না কিছু খাবে। সয়াবিন তেল যে খেতে পারে সে সব কিছু খেতে পারে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন? মাঝে মাঝে মনে হয় কেউ যদি আমাকে কেটে-কুটে রাখত, ঝাল দিয়ে ভালো মতো কষিয়ে একটা বড় জামবাটিতে ওর সামনে দিয়ে বলতো, এটা হলো তোমার রান্নাঘরের স্ত্রী। আপনার বন্ধু কিন্তু তারপরও খেয়ে ফেলত। আমি হা হা করে হাসলাম। তবে আমার হাসি তেমন জমল না। শব্দটা ঠোঁটে হলো, এবং ঠোঁটেই ঝুলে রইল। আমার মনে হচ্ছে মহিলার কথা ভুল না। ব্যাঙাচি ঠিকই জামবাটি শেষ করে নিচু গলায় বলবে, তরকারি কি আরও আছে? রানের গোস্ত পাওয়া যাবে? 919 নাম্বার চায়ের কাপে চুমুক দিতে দিতে ফাতেমা খালার সঙ্গে কথা হলো। খালা এমনিতেই উত্তেজিত থাকেন, আজ তার উত্তেজনা সীমাহীন। ভালো মতো কথাই বলতে পারছেন না, কথা গলায় আটকে যাচ্ছে। একসঙ্গে অনেকগুলি কথা বলতে চাচ্ছেন, বলতে পারছেন না। মানুষের মস্তিষ্ক একসঙ্গে অনেকগুলো কথা তৈরি করতে পারে, কিন্তু মুখে বলতে পারে না। সত্য কথা বলার জন্য দুটো মুখ থাকলে ভালো হতো বোধ হয়। এক মুখ থাকবে শুধু সত্যি কথা বলার জন্য, আরেকটা মুখ সত্য মিথ্যা সবই বলবে। আদালতে সাক্ষী দেবার জন্য সত্যবাদী মুখ ব্যবহার করতে হবে, অন্য মুখ কখনোই ব্যবহার করা যাবে না। ফাতেমা খালা হড়বড় করে কথা বলে যাচ্ছে। আমি রিসিভার কানে লাগিয়ে 919 নম্বর চায়ের কাপে চুমুক দিচ্ছি। চা ভালো হয়েছে। আজ মনে হয় 920 পূর্ণ করতে হবে। তোর জন্য একটা মারাত্মক খবর আছে রেহিমু। তুইও বিশ্বাস করতে পারবি না কত মারাত্মক। তামান্নাকে শেষ পর্যন্ত বিয়ের কথা বললাম, সে রাজি হয়েছে। আমার আশঙ্কা ছিল বোধহয় রাজি হবে না। তুই ষাঁড়ের গোবর হলেও তোর মধ্যে মজার কিছু ব্যাপার আছে।
তামান্না বুদ্ধিমতী মেয়ে তো, সে ব্যাপারটা ধরেছে। তবে তামান্না যে বলতেই রাজি হয়ে যাবে আমি ভাবিনি। আমি তামান্নার মার সঙ্গেও কথা বলেছি। আপনি যদি পথ থেকে তিনি বললেন, তামান্নার আসল মা তো আমি না। আপনি যা বলবেন তাই হবে। আপনি যদি পথ থেকে কোনো কুষ্ঠরোগী ধরে নিয়ে এসে বলেন এর সঙ্গে তামান্নার বিয়ে, আমি তখনও বলব শুকুর আলহামদুলিল্লাহ। আমি খালার কথার স্রোতে বাধা দিয়ে বললাম, কুষ্ঠ নিরাময় কেন্দ্র থেকে ইয়াং দেখে একটা কুষ্ঠরোগী ধরে নিয়ে আসবো? খালা ধমক দিলেন, অনেক ফাজলামি করেছিস। আর না, শোন হিমু, তোদের বিয়ের সব শপিং আমি করব। বিয়ের শপিং করতে আমার সবসময় ভালো লাগে। ভাবছি কলকাতায় যাব। শাড়ি গয়না কলকাতা থেকে কেনাই পানো। তবে দাদারা খুব ঠকবাজ। একবার যদি টের পেয়ে যায় আমি বাংলাদেশের দিদি, তাহলে সর্বনাশ। মোলায়েম করে চামড়া ছিঁড়ে ফেলবে। এত মোলায়েম করে চামড়া ছিলবে যে বোঝাই যাবে না চামড়া ছিলছে, বরং মনে হবে গা মাসাজ করে দিচ্ছে। কলকাতা কবে যাচ্ছ? সামনের সপ্তাহে যাব। ইচ্ছা করলে তুই আমার সঙ্গে যেতে পারিস, তবে না যাওয়াই ভালো। বিয়ের শপিংয়ে হবু স্বামীর থাকতে নেই। ঠিক আছে, তুমিই যাও। বউকে কোথায় রাখবি, কি খাওয়াবি, এসব নিয়ে তুই একেবারেই ভাববি না। প্রথম 1 বছর আমার সঙ্গে থাকবে। 3টা ঘর আমি আলাদা করে দিয়ে দিব। এসি দেওয়া ঘর তো খালা। ছাগলের মতো কথা বলিস কেন? আমার কোনো ঘর কি আছে এসি ছাড়া? তাও তো ঠিক। তোর সঙ্গে বকবক করতে গিয়ে আসল কথা বলতে ভুলে গেছি। পাথর কিনেছিস? না। খালা হতভম্ব হয়ে বললে, না মানে? কি বলছিস তুই? আমি করুণ গলায় বললাম, মেসকান্দর মিয়া পাথর নিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। কি সর্বনাশ! সর্বনাশ মানে মহা সর্বনাশ। আমি হাল ছাড়িনি। ঢাকা শহর চষে বেড়াচ্ছি। গাড়ি লাগবে? না, গাড়ি লাগবে না। পাজারো জিপে করে ভিক্ষুক খোঁজা যায় না। তাছাড়া তোমার পাজারো জিপের ড্রাইভার আমাকে পছন্দ করে না। পছন্দ করবি কিভাবে? তুই তাকে এক বাড়ির সামনে দাঁড় করিয়ে উধাও হয়ে গেলি। বেচারা রাত 3:30 পর্যন্ত তোর জন্য অপেক্ষা করেছে। এসব উদ্ভট কাণ্ড কারখানা কেন করিস? এ বেচারাকে রাত 3টা পর্যন্ত শুধু শুধু বসিয়ে রাখলি। আর রাখব না। গাড়িটা তুমি পাঠিয়ে দিও। একটু আগে না বললি গাড়ি লাগবে না? এখন মনে হচ্ছে লাগবে। খালা, গাড়িটা তুমি সারা রাতের জন্য দিয়ে। ভিক্ষুকদের খোঁজ বের করার উত্তম সময় হচ্ছে রাত। পাথরটা হাতছাড়া হয়ে গেছে বুঝতে পারেনি। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। পাথর তুমি পাবে, 100% গ্যারান্টি। পাথরটার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। পাথরটার কাছে কি যা চাওয়া যায় তা পাওয়া যায়? অবশ্যই, তবে সামান্য কিন্তু আছে। কিন্তু আবার কি? মাঙ্কিস গল্পটা জানো না খালা? ওই যে বাদরের থাবা ছিল, ওই থাবাটার কাছে যা চাওয়া যেত তাই পাওয়া যেত। সমস্যা একটাই, ইচ্ছা পূর্ণ হবার পরপরই ভয়ঙ্কর বিপদ হতো। বলিস কি? এ তো খাল কেটে কুমির আনা। পাথর প্রজেক্ট বাদ দিয়ে দেই। না না, আমার পাথর লাগবে। পাথর ছাড়া চলবে না। বিরাট ভুল বলেছি। আসলে ওই দিনই কিনে ফেলা উচিত ছিল। ইয়াকুব প্রজেক্ট কি বাদ? খারাপ বিরক্ত গলায় বলল, ইয়াকুব তো পালিয়ে যাচ্ছে না। তুই পাথরটা আগে জোগাড় কর। পাথর তোমার চাই? অবশ্যই চাই। মনে হচ্ছে কিছু খরচাপাতি করতে হবে। খরচাপাতি তো করবই। না করেছি। এখন কত লাগবে বল, ড্রাইভারের সঙ্গে পাঠিয়ে দিই। এখন লাগবে না, প্রজেক্ট শেষ হোক, তারপর তোমার নামে বিলি করব।
রাত ৮টায় ওসি সাহেবের বাসায় যাবার কথা। আমরা ৮টার আগে উপস্থিত হলাম। ওসি সাহেবরা থানার সঙ্গে লাগোয়া সরকারি বাসায় থাকেন বলে শুনেছি। এ বাড়িটা তা না, কলাবাগানে অ্যাপার্টমেন্ট হাউস। কলিং বেল টিপতেই রোগা একজন মহিলা দরজা খুললেন। তাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে একটা ভয়ের স্বপ্ন দেখে তার ঘুম ভেঙেছে। ভয় এখনো কাটেনি। আমাদের দুজনকে দেখে ভয় আরো যেন বাড়ল। আমি বললাম, ওসি সাহেব কি বাসায় আছেন? মহিলা শঙ্কিত গলায় বলল, জি না। আপনার নাম কি হিমু? জি। তবে ও আপনার কথা বলেছে ৫ জন আসার কথা না? আমার বন্ধুকে নিয়ে এসেছি। ও একাই ৪ জন, আর আমি ১-৫। আমার রসিকতায় কাজ হলো না। ভদ্রমহিলা ভীত গলায় বললেন, ওর আসতে একটু দেরি হবে। কি একটা কাজে আটকা পড়েছে, আপনারা বসুন। আমরা বসলাম। ভদ্রমহিলা বললেন, চা দিতে বলি? ব্যাঙাচি চিন্তিত চোখে আমার দিকে তাকাচ্ছে। যে অতিথি ডিনারের নিমন্ত্রণে এসেছে, চা দিতে বললে সেই অতিথি একটু ভড়কে যাবেই। আমি বললাম, ওসি সাহেব আমাদের ডিনারের দাওয়াত দিয়েছিলেন। জি, আমি জানি। ও কোনো বাজার করেনি। খুব জরুরি কি একটা কাজে আটকা পড়েছে। ও রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবে। আপনাদের বসতে বলেছে। আমরা বসছি। চা দেব? দিতে পারে। অনেকক্ষণ অপেক্ষা করার পর কাজের একটা মেয়ে ২ কাপ চা এবং পিরিচে করে খানিকটা চানাচুর দিয়ে গেল। ব্যাঙাচি ফিসফিস করে বলল, চানাচুর খাওয়া ঠিক হবে না। খিদে নষ্ট হবে। আমি বললাম, বেছে বেছে ২-১টা বাদাম খেতে পারিস। ব্যাঙাচি চারদিকে তাকাতে তাকাতে বলল, বিকেলে কিছু না খাওয়ায় খিদেটা নাড়িতে চলে গিয়েছে। যা দেখছি তাই খেতে ফেলতে ইচ্ছে করছে। সোফা চেয়ার ছাড়া তো এ ঘরে কিছু নেই। সোফা খাবি? ব্যাঙাচি কিছু বলল না। যেভাবে সোফার দিকে তাকাচ্ছে তাতে মনে হয় সোফা খাবার ব্যাপারটা সে বিবেচনায় রেখেছে। একেবারেই যে অগ্রাহ্য করেছে তা না। রাত ১১টা বেজে গেল। ওসি সাহেবের স্ত্রী বড় বাটিতে করে ১ বাটি পায়েস এবং পিরিচ চামচ দিয়ে গেলেন। আগের মতোই ভীত গলায় বললেন, ও এত দেরি করছে কেন বুঝতে পারছি না। কখনো এরকম করে না। দয়া করে আর কিছুক্ষণ বসুন। আপনাদের নিশ্চয়ই খিদে পেয়েছে। পায়েস খান। ঘরে বানানো কাউনের চাউলের পায়েস। আমি বললাম, আমাদের জন্য ব্যস্ত হবেন না। আমরা অপেক্ষা করব। আপনার মনে হয় শরীর ভালো না, একটু বিশ্রাম করুন। আমার আসলে শরীর বেশ খারাপ। গায়ে জ্বর আছে। আপনাদের একা বসিয়ে রাখতে খুব খারাপ লাগছে। কিন্তু উপায় নেই। ব্যাঙাচি বলল, বাসায় টেলিফোন নেই? টেলিফোন আছে। ২ দিন ধরে ডায়াল টোন নেই। আমার এক ভাইকে থানায় খোঁজ নিতে পাঠিয়েছি। আপনারা দয়া করে পায়েস খান। আমি পুরো বাটি পায়েস একাই খেয়ে ফেললাম। ব্যাঙাচি খেল না। সে ক্ষুধা নষ্ট করবে না। সে ফিসফিস করে একবার বলল, ১২টা ২৫ বাজে। হোটেল তো সব বন্ধ হয়ে যাচ্ছে। আমি বললাম, তুই হোটেল বন্ধ নিয়ে দুশ্চিন্তা করিস না। ওসি সাহেব কাঁচা কাজ করবেন না। তিনি খাবারের অর্ডার আগেই দিয়ে রেখেছেন। রাত ১টায় রিনা ভাবির ভাই থানায় খবর নিয়ে ফিরল। ওসি সাহেবের স্ট্রোকের মতো হয়েছে। তাকে সোহরাত দিতে নেওয়া হয়েছে। অবস্থা ভালো না। ওসি সাহেবের স্ত্রী চিৎকার করে কাঁদছেন। আর ঘরে বসে থাকা যায় না। আমি ব্যাঙাচিকে নিয়ে বের হয়ে এলাম। ব্যাঙাচি ফিসফিস করে বলল, পায়েসটা না খাওয়াটা পায়েসটা না খাওয়া বিরাট বোকামি হয়েছে। আজকাল মনে হয় চাইনিজ রেস্টুরেন্টগুলির ব্যবসা খারাপ যাচ্ছে। খালি পায়ে আমাকে ঢুকতে দিতে আপত্তি করল না। রেস্টুরেন্টের বেয়ারা আমার নগ্ন পদযুগলের দিকে তাকা।
খুব বিস্মিত হলো বলেও মনে হলো না, কিংবা কে জানে তার হয়তো বিস্মিত হবার ক্ষমতা চলে গেছে। চাইনিজ রেস্টুরেন্টে ঢুকলেই অন্ধকার কোণা খুঁজে বসতে ইচ্ছে করে। চট করে কেউ দেখতে পাবে না, আর দেখলেও চিনবে না। আলো থাকবে কম, কি খাচ্ছি তাও পরিষ্কার বোঝা যাবে না। ভাতের মাড়ের মতো ঘন এক বস্তু এনে দিয়ে বলবে স্যুপ। চামচ দিয়ে সেই স্যুপ মুখে তুলতে তুলতে বলতে হবে, রেস্টুরেন্টের চেয়ে এই রেস্টুরেন্টের চেয়ে ওই রেস্টুরেন্ট স্যুপটা ভালো বানায়। এই কথা থেকে অন্যরা ধারণা করে নেবে যে এই লোক নভিস কেউ না, চাইনিজ রেস্টুরেন্টে সে চষে বেড়ায়। আমাদেরকে আমাদের বলছি কারণ তামান্না আছে। ফাতেমা খালা আমাদের দুজনকে চাইনিজ খেতে পাঠিয়েছে। চাইনিজ খাবারের মাধ্যমে বিবাহপূর্ব প্রেম গজাবে এ বোধহয় তার ধারণা। এক টেবিলের দুটো দিকে দুটো চেয়ার। সব চাইনিজ রেস্টুরেন্টে একটা অংশ থাকে প্রেমিক প্রেমিকাদের জন্য। তারা আসে দুপুরবেলা, অতি সামান্য খাবার অর্ডার দিয়ে এসি ঘরে বসে থাকে সন্ধ্যা পর্যন্ত। মেয়েটি সারাক্ষণ অভিমান করতে থাকে। ছেলেটির প্রধান কাজ হয় অভিমান ভাঙানো। ছেলেটা হয়তো আয়েশ করে সিগারেট ধরিয়েছে, মেয়েটা মুখ অন্ধকার করে বলবে, তুমি না বললে সিগারেট ছেড়ে দিবে? ছেলেটা বলবে, বলেছি নাকি? কি বলেছ তাও ভুলে গেছ? আমার নাম তো মনে আছে তো, নাকি নামটাও ভুলে গেছ? কি যেন তোমার নাম? তোমাকে আমি এমন চিমটি দিব। ও আচ্ছা আচ্ছা, তোমার নাম মনে পড়েছে। তোমার নাম চিমটি রানে। এ কি, তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে সিগারেট ধরিয়ে ফেলেছ? তোমার শয়তানি বুদ্ধি দেখে আমি অবাক হচ্ছি। ফেলো বললাম সিগারেট। ছেলেটা তৎক্ষণাৎ অ্যাসট্রেতে সিগারেট ফেলে দিবে। মেয়েটা চোখ বড় বড় করে বলবে, দেখি সিগারেটের প্যাকেট আমার কাছে দাও। দাও বললাম। সিগারেটের প্যাকেট দেওয়া হবে। মেয়েটা সেই প্যাকেট তার ব্যাগে রাখতে রাখতে বলবে, এখন থেকে তোমার যদি সিগারেট খেতে ইচ্ছা করে আমার কাছে চাইবে। আমি যদি দেই তবেই সিগারেট খাবে, না দিলে না। ওকে, আচ্ছা যাও, আজ চাইনিজ খাওয়া উপলক্ষে তোমাকে একটা সিগারেট খাবার অনুমতি দেওয়া হলো। পুরোটা খেতে পারবে না, হাফ খাবে। ওকে। একটু পর পর ওকে ওকে করছো কেন? ঘণ্টাখানেক এই প্রসঙ্গ নিয়েই কথা চলবে। কথার অভাব কখনো হবে না। কিছু জোড়া দেখা যাচ্ছে যারা সমানে কথা বলে যাচ্ছে। আমি কথা খুঁজে পাচ্ছি না। তামান্না খুবই গম্ভীর হয়ে আছে। তার বোধহয় খুব তাড়াও আছে, সে একটু পরপর ঘুরিয়ে দিচ্ছে। আমি অবস্থা স্বাভাবিক করার জন্য বললাম, তামান্না তুমি কি খাবে? তামান্না অবাক হয়ে বলল, তুমি কি খাবে মানে? আমাকে তুমি করে বলছেন কেন? দুদিন পর বিয়ে হবে, এখন তুমি বলতে অসুবিধা কি? খালা বলেছেন তুমি রাজি। আমি বিয়েতে রাজি এমন কথা কখনো বলিনি। আমি হ্যাঁ না কিছুই বলিনি। খালা তোমাকে বিয়ে না দিয়ে ছাড়বে বলে মনে হচ্ছে না। তুমি তাকে অখুশিও করতে পারবে না। চাকরি চলে যাব। চাকরি চলে গেলে যাবে। চাকরির জন্য আমি যাকে তাকে বিয়ে করতে বলব? সেটাও একটা কথা। বিয়ের মতো বড় ব্যাপার, সামান্য চাকরির জন্য তোমার বিয়ে করা ঠিক হবে না। আশ্চর্য কাণ্ড! এখনো তুমি তুমি করছেন। আপনি কি জানেন আপনি খুবই নির্লজ্জ ধরনের মানুষ? এত রেগে যাচ্ছ কেন? তোমার চেঁচামেচি শুনে সবাই আমাদের দিকে তাকাচ্ছে। তারা ভাবছে আমরা বোধহয় প্রেমিক প্রেমিকা না, স্বামী স্ত্রী। এমন চেঁচামেচি স্বামী স্ত্রীরাই করে। প্লিজ আর কথা বলবেন না। খাবারের অর্ডার দিন, খেয়ে চলে যায়। স্যুপ অর্ডার দিবেন না, আমি খাই না। টাকা এনেছেন তো? তামান্না গম্ভীর গলায় বলল। টাকা এনেছেন তো? তামান্না বিস্মিত হয়ে বলল। আপনি কি সত্যি সত্যি টাকা আনেননি? না।
তামান্না গম্ভীর গলায় বলল, আমার কাছে টাকা আছে, আপনি খাবারের অর্ডার দিন। তুমিই দাও। তোমার কাছে কত টাকা আছে তা তো জানি না, টাকা বুঝে অর্ডার দিতে হবে। কাপড় হিসাব করে জামা বানাতে হবে। আচ্ছা, হাফ শার্টের মতো কাপড় তুমি বানিয়ে বসলে ফুল হাত শার্ট, ডবল পকেট তা হবে না। তামান্না ভ্রু কুঁচকে বলল, কেন আপনি অকারণে কথা বলছেন? আপনার নিজের ধারণা আপনি খুব মজা করে কথা বলেছেন। আসলে তাও না। পুরনো সব কথা শুনতে খুবই বিরক্ত লাগছে। কথা বলবো না? না, একেবারেই না। তুমি প্রশ্ন করলে উত্তর দিব না? কি? তাও দিব না। তামান্না জবাব দিল না। সে বিরক্তির প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছে। ভয়াবহ ধরনের বিরক্ত মানুষ অদ্ভুত সব আচরণ করে। আমাদের ধারণা রাগে দুঃখে মানুষ সব কাঁদে। বিরক্ত হয়েও হাউমাউ করে কাঁদতে আমি দেখেছি। বিরক্তের শেষ সীমায় নিয়ে গিয়ে আমার দেখতে ইচ্ছে করছে তামান্না কি করে। আমার বাবা মহাপুরুষ বানানোর বিখ্যাত কারিগর তার উপদেশমালায় বলে গেছে, দুঃখী মানুষের কাছে থাকিও, শোকগ্রস্ত মানুষের কাছে থাকিও, রাগে অন্ধ মানুষের কাছে থাকিও, আনন্দিত মানুষের কাছে থাকিও। দুঃখ শোক রাগ আনন্দ তোমার ভিতর আসিতে পারিবে না, কিন্তু কদাচ বিরক্ত মানুষের কাছে থাকিও না। বিরক্ত মানুষ ভয়ঙ্কর। তামান্না এখন প্রচণ্ড বিরক্ত, কিন্তু তাকে মোটেই ভয়ঙ্কর মনে হচ্ছে না, বরং সুন্দর লাগছে। চশমা যেমন কাউকে কাউকে মানায়, সবাইকে মানায় না। বিরক্তি বিরক্তিও তেমন কাউকে কাউকে মানায়, তামান্নাকে খুব মানিয়েছে। আমি খুব নরম গলায় বললাম, তামান্না, আমার জন্য ছোট্ট একটা কাজ করে দিবে? তামান্না কিছু বলল না, শুধু তার চোখ তীক্ষ্ণ করে ফেলল। আমি বললাম, তাকিয়ে দেখো, জানালার কাছে যে প্রেমিক প্রেমিকা যুগল বসেছে, তাদের কাছে থেকে একটা সিগারেট এনে দিবে। তুমি চাইলে দিয়ে দিবে। ওদের কাছে থেকে সিগারেট এনে দিতে হবে? আমি চাইতাম, তবে আমি চাইলে নাও দিতে পারে। তোমার মতো সুন্দরী কোনো মেয়ে যদি সিগারেট ভিক্ষা চায়, সে ভিক্ষা পাবেই। তামান্না তার ব্যাগ খুলে ১০০ টাকার একটা নোট বের করে বেয়ারাকে সিগারেট আনতে পাঠালো। এক প্যাকেট সিগারেট, একটা দেশলাই। আমি বললাম, থ্যাঙ্কস। আমরা নিঃশব্দে খাওয়া শেষ করলাম। খাওয়ার সময় তামান্না একবার জিজ্ঞাসা করল, এদের রান্না তো ভালো, তাই না? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। খাওয়া শেষে তামান্না জিজ্ঞাসা করল, আইসক্রিম খাবেন? আমি আবারও হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তামান্না বলল, ম্যাডামের পাথরটা কি পাওয়া গেছে? আমি না সূচক মাথা নাড়লাম। মনে হচ্ছে তামান্না বলল, প্রশ্ন করলে জবাব দিন। মাথা নাড়ানাড়ি অস্বচ্ছ লাগছে। ম্যাডামের পাথরটা জোগাড় হয়নি কেন? মেসকান্দর মেয়েকে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে পাথর নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। কোহিনূর হীরার আদি মালিককে যেমন এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে বেড়াতে হয়েছে, মেসকান্দরের অবস্থা সেরকম হয়েছে। সে তার কোহিনূর নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আপনার ধারণা পাথরটা কোহিনূরের মতোই দামি? কোহিনূরের চেয়েও। কোহিনূরের ইচ্ছা পূরণ ক্ষমতা ছিল না, এর আছে। কটা ইচ্ছা এ পাথর পূরণ করবে? একটা না তিনটা? সেই ইচ্ছা পূরণ করতেই থাকে। এর ক্ষমতা ১ এবং ৩-এ সীমাবদ্ধ নয়। ভিক্ষুক মেসকান্দর মিয়ার কটি ইচ্ছা এ পাথর পূরণ করেছে? মেসকান্দর মিয়া কখনো কিছু চায় না বলে তার ইচ্ছা পূরণ হয়। ভিক্ষুকেরা নিজের জন্য কিছু চায় না, শুধুই অন্যের জন্য চায়। ভিক্ষা করার সময় এরা কি বলে, দয়া করে মন দিয়ে শুনবে। এরা বলে, আল্লাহ আপনার ভালো করব বাবা, ধনে জনে বরকত দিব। এরা কখনো বলে না, আল্লাহ তুমি আমার ভালো করো, আমাকে ধন জন দাও। আপনাকে শুনিয়ে না বললেও আড়ালে যে বলে না,
তা কি করে জানে? আড়ালেও বলে না। এরা ধরেই নিয়েছে এ জাতীয় চাওয়া মূল্যহীন। তাদের মতো অহাজনের ইচ্ছা পূরণ হওয়া। কাজেই ইচ্ছা ব্যাপারটি এদের জীবন থেকে চলে গেছে। আপনি মনে হচ্ছে একজন ভিক্ষুক বিশেষজ্ঞ। হ্যাঁ, প্রায় আমাকে যেহেতু ভিক্ষা করতে হয়, ওদের সাইকোলজি আমি জানি। তাকে প্রায়ই ভিক্ষা করতে হয়? হ্যাঁ, করতে হয়। রাস্তায় কখনো হাত পেতে ভিক্ষে করেছেন? করেছি। এক শবে বরাতের রাতে ভিক্ষা করে ৳৩২১ পেয়েছিলাম। খরচ-টরচ দিয়ে হাতে ক্যাশ ছিল ৳২১০। খরচ-টরচ মানে? কিসের খরচ? ভিক্ষার জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কোথায় দাঁড়িয়ে ভিক্ষা করা হবে তার উপর অনেক কিছু নির্ভর করে। ভালো জায়গায় দখলের জন্য টাকা খাওয়াতে হবে। জায়গা বুক করার জন্য টাকা তো লাগে। ভিক্ষা করে যে টাকা আয় হয় তার উপর কমিশনও দিতে হয়। আপনি কি সবসময় বানিয়ে বানিয়ে কথা বলেন? মাঝে মাঝে বলি, সবসময় বলি না। আমার তো ধারণা আপনি সবসময় মিথ্যা কথা বলেন। আপনি একজন প্যাথোলজিক্যাল লয়ার এবং আমি নিশ্চিত আপনার কোনো একটা মানসিক ব্যাধি হয়েছে, যে কারণে আপনি সত্য কথা বলতেই পারেন না। হতে পারে। আপনি কি আমার একটা উপদেশ দয়া করে শুনবেন? অবশ্যই শুনব। আপনি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলুন। আপনার চিকিৎসা দরকার। আমি বললাম, আচ্ছা। আপনি যে একজন মানসিক রোগী তা কি জানেন? জান। তামান্না উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, জানলেই ভালো। বেশিরভাগ মানসিক রোগীই জানে না যে তারা রোগী। সুস্থ মানুষের মতো ঘুরে বেড়ায়, খায় দায়, ঘুমায়। আমি বললাম, তুমি কি আমাকে গোটা ৫০ টাকা দিতে পারবে? ফাতেমা খালার পাথর তো পাওয়া গেল না। ভাবছে একটা ফলস পাথর কিনে নিয়ে দিত। ফলস পাথর? হ্যাঁ, ২ নম্বরই পাথর। বর্তমান যুগটাই হচ্ছে ২ নম্বর। কাজেই ২ নম্বরই পাথরেই ভালো কাজ করবে। তামান্না গম্ভীর ভঙ্গিতে ৳১০০ একটা নোট বের করে দিল। আমি রিকশা নিয়ে রওনা হলাম। গাবতলী থেকে এই সাইজের একটা পাথর আনতে হবে। সিলেটের জাফলং থেকে নৌকা এবং বাস ভর্তি পাথর আসে গাবতলীতে। সেসব পাথর ভেঙে খোয়া বানানো হয়। সেই খোয়া বাড়িঘর তৈরিতে ব্যবহার হয়। সুন্দর একটা পাথর গাবতলী থেকে জোগাড় করা কঠিন হবে না। পাথরটা ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। শিরিষ মারতে হবে। হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে একটা ওয়াশ দিতে পারলে ভালো হতো। দাগ টাগ থাকলে উঠে যাবে। ওসি সাহেবকে দেখার জন্য হাসপাতালে যাওয়া দরকার। হাসপাতালে তার দিনকাল নিশ্চয়ই ভালো যাচ্ছে না। ক্ষমতাবান মানুষদের জন্য হাসপাতাল খুব খারাপ জায়গা। হাসপাতালের অপরিসর বিছানায় শুয়ে থাকতে থাকতে ক্ষমতাবান মানুষেরা একসময় হঠাৎ বুঝতে পারে ক্ষমতা ব্যাপারটা আসলে ভুয়া। মানুষকে কখনোই কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এই সেই পাথর। ফাতেমা খালা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এমন মুগ্ধ দৃষ্টিতে নাদির শাহ কোহিনূর পাথরের দিকে তাকিয়েছেন বলে মনে হয় না। তার চোখে পলক পড়ছে না। তেঁতুলের আচার দেখলে কিশোরীর মুখ ভর্তি লালা এসে যায়। খালার মুখও লালা জমেছে। পাথরটার ওজন কত রে? 40,000 ক্যারেটের মতো। কত কেজি বল? ক্যারেটে বলছিস কেন? দামি জিনিস তো খালা, এই জন্য ক্যারেটে হিসাব হচ্ছে। পাথর জোগাড় করতে খরচ কত বলল? খরচ ভালোই পড়েছে, তবে তুমি এই মুহূর্তে খরচ নিয়ে চিন্তা করো। আগে নিশ্চিত হয়ে নাও যে পাথরটা কাজ করে। যদি দেখা যায় ফালতু রাস্তার পাথর, তাহলে শুধু শুধু এর পিছনে এত টাকা খরচ করব কেন? পাথর ফেরত নিবে? অবশ্যই নিবে। তুমি ব্যবহারের তুমি কি তুমি আগে ব্যবহার করে দেখো জিনিসটা কেমন। ব্যবহারের নিয়ম কি? আপনারা শুনছিলেন হিমরূপালী রাত্রি পর্ব ১০। পরবর্তী পর্ব শুনতে গল্পের সদা